নমস্কার, বাংলার বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। শেষ পর্যন্ত প্রি পোল ম্যানেজমেন্ট অর্থাৎ প্রি পোল, এক্সিট পোল এগুলোকে ম্যানেজ করতে নেমেছেন অন্য কেউ নয়, বাংলার পরামর্শদাতা কে নতুন করে বলার দরকার নেই। আমরা এই কথা বলছি এই কারণে, সাম্প্রতিককালে বাংলার বার্তার দপ্তরে আমরা একাধিক ফোন পেয়েছি যেখানে ছোট ছোট পোর্টাল, ছোট ছোট ইউটিউব চ্যানেল তারা আমাদের টেলিফোন করে বলছেন, দাদা আমাদের কাছে ফোন আসছে, ছোট ছোট স্টোরি সম্প্রচার করতে হবে, স্টোরিটা তৈরি করে দেবেন আইপ্যাক প্রশান্ত কিশোরের টিম, এবং সেটাকে সম্প্রচার করলে হয়তো 3 দিন বা 7 দিন পার্টিকুলার টাইম টেলিকাস্ট করলে তার জন্য 700 টাকা বা 750 টাকা সেই পোর্টালকে দেওয়া হবে। এবং এইখানেই আসছে প্রশ্ন, আপনাদের বলে রাখি, আপনাদের সতর্ক করে রাখি, বাংলার বার্তার সমস্ত দর্শকদের সতর্ক করে রাখি যে এই মুহূর্তে নির্বাচন যত কাছে আসছে, এই সরকার 2021-এ চলে যাওয়ার অবস্থা যত দ্রুত ত্বরান্বিত হচ্ছে, সেই সময় আইপ্যাক টিম কিন্তু সমস্ত পোর্টাল, ইউটিউব চ্যানেলগুলো ছোট ছোট যারা আর্থিক কষ্টের মধ্যে, দুরবস্থার মধ্যে ভোগে, তাদের কাছে কিন্তু বার্তা পাঠাচ্ছে, তোমরা এক্সিট পোল করো, আমরা এক্সিট পোলের রিপোর্ট তৈরি করে দেবো, সেটাকে সম্প্রচার করো এবং বোঝানোর চেষ্টা করো শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় ফিরে আসছেন। তার কারণ 2021-এ মমতা বন্দ্যোপাধ্যায় ফিরে আসছেন না, অন্তত গোয়েন্দা দপ্তর, রাজ্য সরকারের গোয়েন্দা দপ্তর আইবি ডিপার্টমেন্টের রিপোর্ট অনুযায়ী তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে রাজ্যে যা অবস্থা 70টির বেশি আসন পাবে না, এবং তাও যে আসনগুলো পাবে মূলত দক্ষিণবঙ্গে। ফলে সামগ্রিকভাবে পরিস্থিতি যত খারাপ হচ্ছে, প্রশান্ত কিশোরের টিম, আইপ্যাকের টিম কিন্তু ক্রমাগত এই ধরনের নানান ছলনা নিচ্ছে, যার জন্য বাংলার বার্তার দর্শকদের সবাইকে আমরা সতর্ক করে দিচ্ছি, আপনারা পরিচিতদের সতর্ক করে দিন যে আইপ্যাকের টিম কিন্তু এই ধরনের ছলনার খেলায় নেমেছেন, বিভিন্ন পোর্টাল ইউটিউবগুলোকে ম্যানেজ করছেন, সোশ্যাল মিডিয়াকে ম্যানেজ করছেন এবং সেখানে সরাসরি টাকার অফার দিচ্ছেন, দিয়েও বলছেন 700 টাকা 750 টাকা পার এপিসোড দেবো, এটাকে সম্প্রচার করতে হবে, স্টোরিটা আমরা তৈরি করে দেবো। এটা তো গেলে একটা দিক। এবার প্রি পোল, নির্বাচনের 3 মাস বাকি, বিভিন্ন দেখবেন পোর্টালগুলোতে সমস্ত শুরু হয়ে গেছে কাজ এই জাতীয়, যে আমরা প্রি পোল করেছি, কিভাবে অ্যানালিসিস করেছেন, কিভাবে মানুষের কাছে গেছেন, কত স্যাম্পল সাইজের কাছে গেছেন কেউ জানে না, কিন্তু তারা জানেন। সংশ্লিষ্ট ইউটিউব চ্যানেল বা পোর্টালগুলো এই সম্প্রচারে ব্যস্ত হয়েছে এবং মনে রাখবেন এর পেছনে আছে আইপ্যাকের আর্থিক খেলা। এ কথা বলে, এটা তো গেল ছোট পোর্টাল ইউটিউবের কথা, বড় চ্যানেলগুলো, বড় গণসংবাদ মাধ্যমগুলোও কিন্তু এই খেলায় নেমেছে। এদের ঠিক আইপ্যাককে দিয়ে ম্যানেজ করাচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়, এদের সরাসরি ডিরেক্ট ম্যানেজমেন্ট করছেন। আমরা সেই ইতিহাস জানি, অনেক ইতিহাস আমাদের কাছে আসছে। আপনাদের শুধু একটা কথা বলি, প্রত্যেকটি গণসংবাদ মাধ্যম, বড় বড় চ্যানেল যেগুলো ভিজুয়াল মিডিয়াম কিংবা অডিও মিডিয়াম কিংবা প্রিন্ট মিডিয়াম, এদের প্রত্যেকে নানান ধরনের ব্যবসা থাকে। এই ব্যবসাগুলো রাজ্যে চালাতে গেলে শাসক দল, সরকার, পুলিশ সবার কিছু না কিছু সাহায্য লাগে, ফলে স্বাভাবিকভাবে তারা সরকারের কাছে দায়বদ্ধ। এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে, প্রতিদিন আপনারা সংবাদপত্র খুললে দেখবেন নীল সাদা বিজ্ঞাপনের বহর, 1.5 থেকে 2 কোটি টাকা এক একটি সংবাদ মাধ্যমকে, এক একটি সংবাদপত্র গোষ্ঠীকে মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের সরকার কিন্তু দিচ্ছে বাজারি মূল্য অনুযায়ী। ফলে স্বাভাবিকভাবে তাদের মাথা উঁচু করে সিদ্ধারা সোজা রেখে কথা বলা সম্ভব নয়। এদের নানানভাবে প্রচারের ক্ষেত্রে কাজে লাগানো হচ্ছে। দীর্ঘ ইতিহাস, আমরা মিডিয়া কর্নার শুরু করব কয়েকদিনের মধ্যে, সেখানে দেখাবো প্রতিদিন যে সংবাদ মাধ্যমকে মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে ম্যানেজ করেন, কিভাবে কিনে নেন, সেটা দেখাবো। কিন্তু তার আগে এই মুহূর্তে বড় সংবাদ মাধ্যমগুলো দেখবেন প্রি পোল শুরু করেছে, প্রি পোল অ্যানালিসিস শুরু করতে চলেছে, এবং এই বড় সংবাদ মাধ্যমগুলোর প্রি পোল অ্যানালিসিসের মধ্যে কতটা জল থাকে একটি হাতে গরম উদাহরণ আপনাদের এই মুহূর্তে দেব। আমাদের কাছে আমরা হিসেব করছিলাম 2019 সালের যখন প্রি পোল একটা, মানে 2019 সালে লোকসভা নির্বাচনে বাংলায় 42টা কেন্দ্রে কি হতে পারে সেটা নিয়ে সাধারণভাবে বিভিন্ন বড় বড় সংবাদ মাধ্যমগুলো একটা প্রি পোল রিপোর্ট বার করছিল যে কোন কোন আসন কে পেতে পারে। এবং আমরা সামগ্রিকভাবে দেখেছিলাম সারা পশ্চিমবঙ্গে তখন 2014 সালে বিজেপি যেহেতু আসানসোল এবং দার্জিলিং ছাড়া 2টো আসন ছাড়া কোনো আসন পায়নি, ফলে স্বাভাবিকভাবে বিজেপিকে 4টে পর্যন্ত আসন দেওয়া হয়েছিল, অধিকাংশ প্রি পোল যে রিপোর্টটা বেরিয়েছিল সেই সময়। এবং আমাদের হাতে এই মুহূর্তে একটা রিপোর্ট আছে যেটাতে দেখাবো, এবিপি নিউজ তারা এরকম একটা প্রি পোল রিপোর্ট সেই সময় বার করেছিল, সাধারণ মানুষকে বিভ্রান্ত করা, লক্ষ্য আর কিছু না, সাধারণ মানুষকে বিভ্রান্ত করা। সেখানে সরাসরি এবিপি নিউজ দেখাচ্ছে যে সব মিলিয়ে 8টা আসন পেতে পারে বিজেপি,
আর 31টা আসন পাবে তৃণমূল, 3টি আসন পাবে কংগ্রেস। সেই রিপোর্টটা আমাদের হাতে আছে, আপনারা একটু মিলিয়ে নিন। যেখানে পরিষ্কার বাঁকুড়া, বিষ্ণুপুর, হুগলি, একটার পর একটা যে আসনগুলো বিজেপি জিতেছে সমস্ত তৃণমূলকে দিয়ে দেওয়া হয়েছে। সেই রিপোর্টটা একবার দেখে নিন, আমরা ফিরে আসছি। सीट के साथ पश्चिम बंगाल की सबसे पहली सीट जिसकी हम बात कर रहे हैं, कोलकाता दक्षिण सीट एक बार फिर टीएमसी के ही खाते में जाती हुई नजर आ रही है, कोई बदलाव नहीं। अगली सीट कोलकाता उत्तर की सीट, कोलकाता उत्तर भी टीएमसी के खाते में जा रही है। हरे रंग का मतलब आज टीएमसी है, तृणमूल कांग्रेस ममता बनर्जी की पार्टी। कोलकाता उत्तर भी ममता की पार्टी जीत रही है। हावड़ा भी ममता की पार्टी जीतने में फिर से कामयाब हो रही है। अगली सीट देख लीजिए आप, उलुबेरिया की सीट। उलुबेरिया में क्या हो रहा है, यहां पर भी ममता एक बार फिर जीतती हुई नजर आ रही है। डायमंड हार्बर में क्या होगा, डायमंड हार्बर की सीट के बारे में आपको बताएं उससे पहले देखिए अब तक जिन 4 सीटों के बारे में आप देख रहे हैं, हर सीट पर एक बार फिर ममता बनर्जी अपना परचम लहराने में कामयाब हो रही है। डायमंड हार्बर भी ममता के खाते में। जाधवपुर, यहां से मिमी चक्रवर्ती को ममता बनर्जी ने इस बार उम्मीदवार बनाया है और कमाल करके दिखा रही है, वो सीट ममता के खाते में जा रही है। दमदम की सीट भी ममता के खाते में जा रही है। कुल मिलाकर टीएमसी की लहर बरकरार पश्चिम बंगाल में। लेकिन लीजिए, दार्जिलिंग सीट पर बीजेपी ने खाता खोला। एसएस अहलूवालिया 2014 में भी सांसद चुने गए थे। आसनसोल भी 2 सीट एक साथ बीजेपी के खाते में। दोनों पुरानी सीटें बीजेपी बचाने में कामयाब हो रही है। जंगीपुर सीट लीजिए, जंगीपुर के साथ कांग्रेस का खाता भी खुला। कांग्रेस की पारंपरिक सीट है ये, अभिजीत मुखर्जी की ये सीट। मालदा उत्तर पिछली बार कांग्रेस ने जीता था, लेकिन मौसम नूर टीएमसी में चली गई और उसका फायदा टीएमसी को होता हुआ। और मालदा दक्षिण पिछली बार भी कांग्रेस के खाते में आई थी, इस बार फिर से कांग्रेस के ही खाते में जाएगी। झारग्राम देख रहे हैं आप, टीएमसी के खाते में जाता हुआ। ये नक्सल आंदोलन का गढ़ वाला इलाका, वामपंथ के गढ़ का इलाका, पुरुलिया में भी लेकिन टीएमसी ही अपना परचम लहरा रही है। बांकुरा भी टीएमसी के खाते में जाता हुआ। यहां पर लेफ्ट पार्टियों का खाता अब तक खुला नहीं है, देख रहे हैं ना। बीरभूम एक बार फिर से टीएमसी के खाते में जा रहा है। अब तक लगातार टीएमसी का ही पलड़ा भारी। कुछ बिहार में भी ऐसा ही हो रहा है, कुछ बिहार भी टीएमसी जीत रही है। अलीपुरद्वार, ये बड़ी जीत बीजेपी के लिए। टीएमसी से ये सीट छीनी बीजेपी ने। अगली सीट देखिए आप, जलपाईगुड़ी टीएमसी का एक बार फिर से यहां पर खाता खुलता हुआ। रायगंज सीट, रायगंज सीपीएम से छीन रही है बीजेपी, रायगंज सीपीएम से छीन रही है। और अगली सीट देखिए, बेलूरघाट सीट, यहां पर भी बीजेपी जीत रही है। बेलूरघाट पर भी बहरामपुर कांग्रेस 2014 में भी जीता था, 2019 में भी जीतेगी। मुर्शिदाबाद सीट टीएमसी ने छीनी है सीपीएम से। कृष्णानगर, लेकिन कृष्णानगर टीएमसी से छीन लिया बीजेपी ने। बीजेपी की संख्या बढ़ती हुई। बनगांव भी बीजेपी छीन रही है टीएमसी से। बारकपुर के बारे में आपको बताएं उससे पहले रानाघाट देख लीजिए किस तरीके से टीएमसी के खाते में, लेकिन बारकपुर बीजेपी छीनने में कामयाब हुई है टीएमसी से। एक और सीट टीएमसी की जो छीनी है बीजेपी ने। इसके बाद आगे बढ़ते हैं और देख रहे हैं आप किस तरीके से बारासात टीएमसी, बसीरहाट टीएमसी, जयनगर भी टीएमसी, मथुरापुर टीएमसी। और अब लगातार ऐसा लग रहा है जैसे टीएमसी की गाड़ी आगे बढ़ रही है, चाहे हुगली हो। हुगली के बाद आप देख रहे हैं बाकी की सीटें, आरामबाग, तमलुक, कंथी, घाटल, ये तमाम सीटें टीएमसी के खाते में जाती हुई। मेदिनीपुर, बिष्णुपुर, बर्धमान पूर्व, बर्धमान दुर्गापुर और बोलपुर। लेकिन बीजेपी को फायदा हो रहा है। कुल मिलाकर हरा रंग पूरी तरीके से हावी बंगाल में, पर बीजेपी को भी फायदा हो रहा है। पिछली बार सिर्फ बंगाल से 2 सीट मिली थी बीजेपी को और इस बार बीजेपी का वो आंकड़ा बढ़कर 8 पर पहुंच गया है। बंगाल में बीजेपी को बड़ा फायदा, 2 से बीजेपी का आंकड़ा 8 पर पहुंचा। तृणमूल कांग्रेस का आंकड़ा घटा है 31। আপনারা দেখলেন প্রি পোল রিপোর্ট এবিপি নিউজের। আমরা হাতে গরম উদাহরণটা আপনাদের দিলাম এই কারণে, যেখানে সরাসরি এবিপি নিউজ দেখাচ্ছে 31টি আসন পেতে চলেছে তৃণমূল, আদতে পেয়েছে কটা, 22টা। যেখানে সরাসরি দেখাচ্ছে বিজেপি পাচ্ছে 8টা, আদতে পেয়েছে 18টা। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে 2021-এর বিধানসভা নির্বাচন যখন 3 মাস দূরে, তখন যদি এই সব সংবাদ সংস্থাগুলো প্রি পোল কোনো রিপোর্ট বার করে, তার বিশ্বাসযোগ্যতা কতটা আপনারাই মিলিয়ে নিন। অন্তত এবিপি নিউজের সেদিনকে যে রিপোর্ট, সেই অনুযায়ী হুগলি, দুর্গাপুর, রানাঘাট, বাঁকুড়া, বিষ্ণুপুর, মালদহ উত্তর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, কুচবিহার, জলপাইগুড়ি সমস্ত আসনগুলো তৃণমূলকে দিয়ে দিয়েছিলেন এবিপি নিউজ। পরে যখন রেজাল্টটা বেরোয়, তারা কিন্তু বাংলার মানুষের কাছে কোনো উত্তরটা দেননি। এটা বোঝানোর জন্য আমাদের মনে হয়েছে আপনাদের বোঝানো দরকার যে সংবাদ সংস্থাগুলো, সংবাদ মাধ্যমগুলো, মেনস্ট্রিম মিডিয়া কিভাবে মানুষকে খেলায়,
এবং এর পেছনে অবশ্যই বিজ্ঞাপন, রেভিনিউ, কোটি কোটি টাকা, এবং ছোট ছোট পোর্টালগুলোর ক্ষেত্রে আইপ্যাকের একটা ভূমিকা এবার আছে, যেটা আগে ছিল না। এবার আইপ্যাক ছোট ছোট মিডিয়াগুলোকে ম্যানেজ করার চেষ্টা করছে এবং বড় সংবাদ মাধ্যমগুলোকে সরকার বিজ্ঞাপন দিচ্ছেন। আপনি যে কোনো আনন্দবাজার পত্রিকা, বর্তমান পত্রিকা, এই সময় পত্রিকা খুললেই দেখবেন 25/4, 25/8 বড় বড় বিজ্ঞাপন। গঙ্গাসাগর সেটা নিয়েও বিজ্ঞাপন, গুড ফ্রাইডে সেটা নিয়েও বিজ্ঞাপন, 1 জানুয়ারি সেটা নিয়েও বিজ্ঞাপন, বড়দিন সেটা নিয়েও বিজ্ঞাপন। মানুষের টাকা, আমার আপনার দেওয়া ট্যাক্সের টাকা এইভাবে খরচা করার অধিকার কে দিয়েছে বলুন তো? এই সরকারকে এই প্রশ্নটা রেখে আজকে আপনাদের কাছে আরেকটি উদাহরণ আমরা দেখাবো, যেখানে দাঁড়িয়ে আপনারা দেখবেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খুশি করার জন্য আনন্দবাজার পত্রিকা বার্তা, মুখ্যমন্ত্রীর চিঠিতে খরচ নিয়ে প্রশ্ন, বিনামূল্যে করোনার টিকা দিতে চান মমতা, যেখানে কেন্দ্রীয় সরকার অ্যানাউন্স করে দিয়েছেন যে করোনার কোভিশিল্ড, যে করোনার টিকা দেওয়া হবে, সেই টিকাটা ফ্রন্টলাইন ওয়ারিয়ারদের প্রথম যে ফেজটা শুরু হচ্ছে বিনা পয়সা দেওয়া হবে। তারপরে কিন্তু আনন্দবাজার রবিবার এই ধরনের একটি রিপোর্ট বার করলো, যেটি আপনাদের দেখাচ্ছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে খুশি করা, এর বিনিময়ে বিজ্ঞাপন পাওয়া। গতকাল এই সময় করেনি, আজকে যখন এই প্রতিবেদন আপনাদের সামনে পেশ করছি তখন দেখুন এই সময় পত্রিকা লিখছে ফ্রি টিকা দিতে প্রস্তুত বাংলা, ফ্রি টিকা দিতে প্রস্তুত বাংলা, এই সময় হেডিং করছে। অর্থাৎ এরা এর বিনিময় মূল্য হিসেবে 1.5 কোটি টাকা, 2 কোটি টাকা সরকারের কাছ থেকে প্রতিদিন নীলসাদা বিজ্ঞাপন আদায় করে দেবে। এটা বাংলার মানুষের বোঝা দরকার যে এই সংবাদ মাধ্যমগুলো কিভাবে আমার আপনার রাখা আস্থাকে নিয়ে এরা খেলছে এবং সরকারের কাছে, শাসক দলের কাছে বিক্রি হয়ে যাচ্ছে, কথাটা বলা দরকার। আজকে এই প্রসঙ্গেই আমরা চলে যাব একটু অন্য বিষয়। আপনাদের শুধু বলে রাখলাম, এই প্রি পোল যে রিপোর্টগুলো হবে, সতর্ক থাকবেন বাংলার মানুষ, কেন এগুলো আদতে সত্যি নয়। এর পেছনে ব্যবসায়িক উদ্দেশ্য, এর পেছনে আর্থিক মুনাফা, এর পেছনে আইপ্যাকের মস্তিষ্ক কাজ করছে। এটা বলে এই মুহূর্তে আপনাদের নিয়ে যাব রানাঘাটে। আজকে রানাঘাটের সভায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায়, পুলিশি রিপোর্ট অনুযায়ী 35 থেকে 40 হাজার মানুষের সমাগম হয়েছে। ছড়িয়ে ছড়িয়ে বসানো হয়েছে এবং বসিয়ে মানুষের কাছে একটা ধারণা তৈরি করতে হয়েছে যে প্রচুর মানুষ নাকি রানাঘাটের সভায় যাবেন, কিন্তু আদতে যাননি। মমতা বন্দ্যোপাধ্যায়কে মাঝপথে অ্যানাউন্স করতে হচ্ছে যে যারা চলে যেতে চাইছেন তাদের ছেড়ে দিন। কি লজ্জাজনক অবস্থা, একটা পরিস্থিতি রয়েছে। কিন্তু আমরা সে বিষয়ে যাব না, অন্যদিন আসবো সে বিষয়ে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বাংলার বার্তার দর্শকদের শোনাবো বাংলায় শিল্পায়ন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন। রানাঘাটের সভায় মারাত্মক কিছু কথা বলেছেন, আগে শুনে নিন, ফিরে আসছি। আর আগামী দিন ছাত্র যৌবন জেনে রাখুন, বাংলায় যা ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে, দেউচা পাঁচমি থেকে শুরু করে অশোকনগর হাবড়ায় গ্যাস তৈরি থেকে শুরু করে, এমএসএমই থেকে শুরু করে, সিলিকন ভ্যালি থেকে শুরু করে, এমএসএমই ক্লাস্টার থেকে শুরু করে, মনে রাখবেন আগামী দিন বাংলায় লক্ষ লক্ষ ছেলে মেয়ের কাজ তৈরি হবে, বাইরে কাউকে যাওয়ার প্রয়োজন নেই। 9.5 বছর বাদে শিল্পের কথা মনে পড়লো যখন লক্ষ লক্ষ শিক্ষিত বেকারদের টেট উত্তীর্ণ প্রাইমারি, আপার প্রাইমারি, স্কুল সার্ভিস কমিশন, কলেজ সার্ভিস কমিশন, WBCS পরীক্ষা, গ্রুপ ডি, যুবশ্রী, কন্ট্রাকচুয়াল প্রথায় ভরে দিয়েছেন। সামান্য সিভিক পুলিশদের একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার পর্যন্ত দেননি। হোমগার্ডদের মাইনে বাড়াবো বলেও কিছুই বাড়াননি। স্বাস্থ্যকর্মীদের অসহায় অবস্থায় রেখে দিয়েছেন। বিভিন্ন অফিসগুলোতে কন্ট্রাকচুয়াল জবে ভর্তি করে দিয়েছেন, যেখানে 5.5 লক্ষ সরকারি পদ অবলুপ্তির পথে নিয়ে গেছেন। আজকে 9.5 বছর বাদে শিল্পের কথা মনে পড়েছেন, যখন 42 লক্ষ পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে, আমার আপনার ঘরের সন্তান না, বাংলার বাইরে রুটি রোজগারের জন্য গেছে। আপনি তো মমতা বন্দ্যোপাধ্যায়, আপনাকে স্মরণ করিয়ে দিই, আপনার লজ্জাবোধ কম তবু স্মরণ করিয়ে দিই, 2008-9 সালে কীভাবে সিঙ্গুর থেকে টাটাকে সরিয়েছিলেন। সেই টাটা শেষ পর্যন্ত রতন টাটা বলতে বাধ্য হয়েছিলেন, আমার কপালের বন্দুকের নল ঠেকিয়ে ট্রিগার টেপা হয়েছিল, ফলে আমাকে চলে যেতে হয়েছিল। এবং গুজরাটে, এবং সেই গুজরাটে গিয়ে তিনি কারখানা তৈরি করেছেন। তার পাশে ফোর্ড থেকে মিৎসুবিশি, একটার পর একটা বড় বড় কারখানা সেখানে স্থাপিত হয়েছে গুজরাটের মাটিতে, যা বাংলা পেতে পারত। যে বাংলা একটা সিঙ্গুরকে কেন্দ্র করে একটা নতুন করে জামশেদপুর পেতে পারত, সেই বাংলা পেল না মমতা বন্দ্যোপাধ্যায়ের ভুল রাজনীতির জন্য। আজকে তিনি রানাঘাটের সভায় আবার শিক্ষিত বেকারদের প্রলোভিত করছেন, প্রতারিত করছেন, বলছেন আমরা যা ব্যবস্থা করেছি প্রচুর চাকরি হবে আমাদের। লজ্জা করলো না আপনারা বলতে? লক্ষ লক্ষ শিক্ষিত বেকার অন্ধকারে দিন গুজরান করছে, ফুপিয়ে কাচ্ছেন বাড়ির অন্ধরমহলে বসে, বাড়ির ইলেকট্রিসিটি আলোটা জ্বালাতে পারছেন না, সিএসসির বিল মেটাতে পারছেন না। সেই বাস্তবতার মধ্যে সিঙ্গুর নিয়ে একটা ছোট্ট রিপোর্ট আপনাদের কাছে আজকে পেশ করব। আপনারা দেখছেন সেই ভগ্নপ্রায় কারখানা, আর পাশাপাশি দেখুন গুজরাট, সেখানে গড়ে উঠেছে শিল্প।
আজকে একদিকে সিঙ্গুর ন্যানো হারিয়েছে আর পাশাপাশি গুজরাট গড়ে তুলেছে নতুন শিল্পনগরী, তার দৃশ্য বাংলার বার্তায় আপনারা দেখছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে গুজরাট, সেখানে একটার পর একটা শিল্প গড়ে উঠছে টাটা ন্যানোকে কেন্দ্র করে। আজকে সেই দৃশ্য দেখার পাশাপাশি বাংলার শিল্প সম্ভাবনা কিভাবে তিল তিল করে নষ্ট হয়ে গেছে শুনুন এবং দেখুন বাংলার বার্তা। আমার 10 কাঠার মতন ছিল, আমি দিয়ে দিয়েছি। আমি একটা চাকরি পাওয়ার তারই দিয়েছি, যা তো নুন তেলের পয়সাটাও জুটছিল, তাও চলে গেল। রতন টাটা এলে যা দিনের পর দিন ভালোই কাটবে আমাদের। হ্যাঁ, একটা বাড়ি ভাড়াই দিই, যাই দিই করে তো খাচ্ছিল, চলে গেল। এখন ওই ঘুরে ঘুরে বেড়াচ্ছি। হ্যাঁ, চাকরি তো হতো, যার হোক, আমার নাতি বড় হয়ে গেছে। হ্যাঁ, টাটাটা হলে আমাদের খুব ভালো আনন্দ আমাদের টাটা হলে। আর মমতা আমাদের কি করছে? মমতা করে আমাদের চোখে দেখছে না, মমতা আমাদের চোখে দেখছে না। মমতা এক মুঠো চাল দিচ্ছে না, টাকা দিচ্ছে না। তাহলে আমি কি করে খাবো? আমার একটা ছেলে নেই, মেয়ে নেই। আমি বলছি টাটাটা হলে একটা ঝেটুনটা কাজ দিলে আমি সেটা খেতাম। এক তো প্রথমত আমাদের আসতে হতো না, উপর থেকে যারা লেবার বা আরও লোক আছে তাদেরও আসতে হতো না এত দূরে, পরিবার ছেড়ে, বাবা মাকে ছেড়ে বা ফ্যামিলি বউ বাচ্চা ছেড়ে আসতে হতো না। আর উপর থেকে আরও অনেক কর্মসংস্থান আসতো টাটা ন্যানোর পাশাপাশি, যেমন এখানে অনেক রকম প্রজেক্ট এসছে তারও পাশাপাশি, তো সেটা আমাদের ওখানেও হতে পারতো। তো তার ফলে আরও লোক কিছু চাকরি গুজরাট যা পেল বাংলা তা পেল না। এই আক্ষেপ, এই যন্ত্রণা নিয়ে বাংলার লক্ষ লক্ষ বেকার যুবকরা দিন কাটাচ্ছেন। আর সেখানে দাঁড়িয়ে এই হতভাগ্য শ্রমিকরা তারা আজকে গুজরাটে পড়ে রয়েছেন। আর সিঙ্গুরের মাটিতে না হচ্ছে চাষ, না হচ্ছে শিল্প, আর গুজরাট ক্রমশ এগিয়ে যাচ্ছে। শুনলেন, দেখলেন আপনারা সিঙ্গুর সম্বন্ধে আমাদের একটি প্রতিবেদন। আমরা বিভিন্ন চ্যানেলে যেগুলো সম্প্রচারিত হয় সেখান থেকে ছোট ছোট ক্লিপ আপনাদের জন্য পেশ করলাম বোঝার জন্য। এই বাংলায় এই মুহূর্তে দাঁড়িয়ে শিল্পের অবস্থা কি, সেইখানে দাঁড়িয়ে রানাঘাটের সভায় মমতা বন্দ্যোপাধ্যায় অনেক বড় বড় কথা শোনালেন, কিন্তু নির্বাচনে জিততে পারবেন না বুঝে গরিব শিক্ষিত বেকার যুবককে প্রতারিত করার জন্য রানাঘাটের সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য পেশ করলেন। কিন্তু সিঙ্গুরে কি করে রেখেছেন আজকের দিনে দাঁড়িয়ে এই প্রতিবেদন শেষ করার সময় আপনাদের দেখাবো যে সিঙ্গুরের মাটিতে সেইখান থেকে বেচারাম মান্না, মমতা বন্দ্যোপাধ্যায়ের সিঙ্গুর থেকে টাটাকে তাড়ানোর একজন সহযোদ্ধা, সেই বেচারাম মান্নাকে যখন একটি সংবাদ মাধ্যমের প্রতিনিধি পেছন পেছন দৌড়েছেন তার বক্তব্য জানার জন্য সিঙ্গুরের মানুষ কেমন আছেন, মন্ত্রী পালাচ্ছেন, সে দৃশ্যটা দেখুন। আরেকটা বলি, আজকে সিঙ্গুরবাসী হিসেবে আজকে একদম আজকে সিঙ্গুরবাসী হিসেবে কি চাও? আজকে তুমি নিজে সিঙ্গুরবাসী হিসেবে কি চাও? হ্যাঁ, তুমি খালি একটা বাইটই দিয়ে যাও। একদম না। হ্যাঁ, সেটা যে সিঙ্গুর সমস্যার সমাধান হবে। চা করো তো। ও বাজাদা, কলকাতার সাংবাদিক। আরে সিঙ্গুর সমস্যার সমাধান হবে কিনা? রুখে দাঁড়ানোর সময় এসেছে, জোট বাঁধো একসাথে, বদলে দেব বাংলাকে আজ, সাথী হাত রাখো হাতে। কার সাথে আছো বড় কথা নয়, কার বিরুদ্ধে আছো, কার সাথে নয় বড় কথা আজ, কার বিরুদ্ধে আছো। বিরোধী নিশান এক হয়ে যাক, অধিকার নিয়ে বাঁচো, অধিকার নিয়ে বাঁচো। গণতন্ত্র ফিরে পেতে হলে লড়ো কাঁধে কাঁধে দিয়ে, গণতন্ত্র ফিরে পেতে হলে লড়ো কাঁধে কাঁধে দিয়ে। চোখের জলকে অস্ত্র বানাও বুকের আগুন দিয়ে, চোখের জলকে অস্ত্র বানাও বুকের আগুন দিয়ে, চোখের জলকে অস্ত্র বানাও বুকের আগুন দিয়ে, চোখের জলকে অস্ত্র বানাও বুকের আগুন দিয়ে। এবার বাংলা, চলো বদলাই।